কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। আগের ভিডিওটা সূত্র ধরে আজকে এই ভিডিওটাতে আমি ডিসকাস করব সেটা এটা নিয়ে যে জ্যোতিষ তন্ত্র স্পিরিচুয়ালিজমটা কি এবং কেন লাইফে এটা দরকার আছে। প্রথম কথা বলি যে ধর্ম বা ধার্মিক যে কোনো ধর্মের লোক, যে কোনো ধর্মের যে কোনো ধার্মিক লোক কখনো কিন্তু ক্রাইম করতে পারে না, ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে পারবে না। ধর্ম বা ধর্মটা কি এবং ধার্মিক মানে কি? ধর্ম মানে হচ্ছে তুমি যে কোনো ধর্ম মানে যে কোনোভাবে তুমি তোমার ভগবানকে ডাকছো, যে কোনো পদ্ধতিতে। তো কেউ মূর্তিতে মানছে, কেউ নিরাকার হিসেবে মানছে, তো যেভাবেই হোক যে কোনো নামে মানছে। তো মোদ্দা কথা ধর্ম তুমি মানছো, তাহলে তুমি ধার্মিক লোক। আর যে ধার্মিক লোক সে কখনোই খারাপ কাজ বা নেগেটিভ মানসিকতার মধ্যে সে যাবে না, ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবে না। তাহলে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছে কিন্তু বলছে আমরা ধার্মিক, তাহলে সেটা মিথ্যে কথা। তাদের খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে তারা ধর্মটাকে সামনে রেখে খারাপ কাজগুলো করছে। এই ধর্মটার মধ্যে ঢুকতে গেলে, ধরো তুমি যে কোনো ধর্মের একজন লোক, তো ধর্মের মূল বাণীগুলো কি, তোমাকে তোমার লাইফটা কিভাবে চালাতে হবে, এগুলো বুঝতে গেলে তোমাকে ধর্মগুরুর বা গাইড তার কথা শুনতে হবে। কারণ আমি যদি হিন্দু হিসেবে বলি যে আমাদের যত বই আছে, বেদ, বেদান্ত, বেদাঙ্গ থেকে শুরু করে আধ্যাত্মিক বই, পুরাণ, শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, যা কিছু আছে সব কিছু থেকে শেখার আছে। এবং সেই যে বিশ্লেষণগুলো সেগুলো কোনো স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক গুরু বা গাইড যদি তোমাকে বুঝিয়ে না দেয়, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যেতে না থাকে, তাহলে তুমি কোনোদিনই পারবে না। পারবে কখন? তাহলে তোমাকে বসে বসে ওগুলো পড়তে হবে এবং তার মর্মার্থ উদ্ধার করতে হবে। এখানে হলো আধ্যাত্মিকতাবাদের শুরু এবং শেষ এবং আধ্যাত্মিক গুরুর প্রয়োজন। এই আধ্যাত্মিকতাবাদটা কি? যেটা বিয়ন্ড ফিজিওলজিক্যাল অ্যান্ড মেন্টাল, যেটা শরীর সম্বন্ধীয় নয়, যে কথাগুলো যেটা মন সম্বন্ধীয় নয়, যে বিশ্লেষণগুলো এগুলোর বাইরে, যে এই বইগুলোতে এগুলো আছে এবং আমাদের জীবনে এইভাবে আমরা ফেস করি, এই ম্যাটারগুলো যে বুঝিয়ে দিতে পারে, যে সাবজেক্টটা বুঝিয়ে দিতে পারে, সেইটাকে বলা হয় স্পিরিচুয়াল সাবজেক্ট। তো স্পিরিচুয়াল আধ্যাত্মিক সাবজেক্ট বলতে কি বই আছে? ওই যেগুলো বললাম, বেদ, বেদান্ত, বেদাঙ্গ থেকে মানে শাস্ত্র যেটাকে বলা হচ্ছে, ইনক্লুডিং শ্রীমদ্ ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, সব কিছু থেকে কিন্তু জীবনের সাফল্য পেতে গেলে বা নিজের লক্ষ্যে পৌঁছতে গেলে যা বিশ্লেষণ এগুলোতে রয়েছে, যা কিছু রয়েছে, সব যদি পুঙ্খানুপুঙ্খভাবে পড়া যায় এবং বোঝা যায়, তাহলে তুমিও একজন আধ্যাত্মিক লোক হয়ে গেলে, ধার্মিক লোক হলে। কারণ আধ্যাত্মিকতাবাদ যখন গ্রাস করে তখন স্বাভাবিকভাবেই সে ধর্মে মন দেয়। তো এগুলো সব রিলেটেড। এবার তাতে কি হয়, তুমি সুষ্ঠু স্বাভাবিকভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। প্রত্যেকটা দিন সূর্যোদয়, সূর্যের কিরণ, তার একটা যে গুরুত্ব রয়েছে লাইফে সেটাও অনুভব করবে, জীবনের সৌন্দর্যটাকে অনুভব করবে, সুখ এবং শান্তি কি জিনিস সেটাও অনুভব করতে পারবে। যারা এর মধ্যে ঢুকে না, এই আধ্যাত্মিকতাবাদের মধ্যে ঢুকছে না বা এই শাস্ত্রের মধ্যে গা করছে না, জানেই না, হ্যাঁ, ওই একটা গান হলো, নাচ হলো, পার্টি হলো, হ্যাঁ ঝিঁকে ঝিঁকে করে নাচলাম, ব্যাস স্মার্ট হয়ে গেলাম, বড়লোক হয়ে গেলাম, ব্যাস। তাদের এখানে তো নেই। ওই আজকে লাফাচ্ছে, কালকের পজিশনটা সে বলার মতো হবে, দেখার মতো হবে। বেসিক্যালি যারা এগুলো করছে, তো তারা কি সত্যি ভালো আছে? ভালো করে তাকে অবজার্ভ করে দেখবে তো কি আছে, সুখ শান্তি সত্যিই আছে? তোমার অনেক টাকা আছে আর তুমি গপ গপ করে খাচ্ছ, তাহলেই তোমার কি ওতেই সুখ আর ওতেই শান্তি? না শুধু সেক্স করেই সুখ, না সেক্সেই শান্তি, না অনেকগুলো রিলেশনের সুখ, না অনেকগুলো রিলেশনের শান্তি। ও তো জন্তু জানোয়াররাও করে। অনেকটা খাওয়া, খেয়ে
যে কোনো জায়গায় শুয়ে পড়া এবং যে কোনো জায়গায় সেক্স করা, যত জানারা এতেই খুশি। তুমি কি? এই যে বিয়ে থা নামে যে কুণ্ডলী বিচার, আমার একজন কাস্টমার জিজ্ঞেস করেছিল যে আমাদের যে জটক বিচারটা হয়নি, তুমি একটু দেখে দেবে। আমি বললাম জটক বিচারে যেও না, এখন ওইসব নিয়ে মাথা কামিয়ে না। জায়গাটা যদি ডিস্টার্ব থেকে থাকে, সেখানে আমি কি করতে চাইছি, আমি তোমার ছকটাকে দেখবো, তোমার 7th হাউস মানে তোমার লাভার বা তোমার স্বামীর জায়গাটা, আর তোমার স্বামীর ছকটা দেখবো, সেখানেও 7th হাউস তার বউয়ের জায়গা বা প্রেমিকার জায়গা। সেই জায়গাগুলো ঠিক করতে গেলে যা যা নিয়ম মানতে হবে সেগুলো মানো, অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমি এভাবেই কাজ করি, বসে বসে ছেলের আর মেয়ের জটক বিচার করি না। যাকে নিয়ে সমস্যা তার চোখটা পুঙ্খানুপুঙ্খভাবে আমি বিচার করার চেষ্টা করি, যে তার লাইফে এই প্রত্যেকটা ঘর মানে তো অনেক কিছু। এইটা যদি লগ্ন হয় মানে দেহ, তুমি কিরকম দেখতে, স্কিন কালার, মাথার চুল থেকে পায়ের আঙ্গুল নখ পর্যন্ত সব কিছু, তোমার গঠন, তোমার হাসি, তোমার কথাবার্তা, এভরিথিং। 2nd হাউস মানে আওয়াজ, এছাড়াও আরো। এবার যদি ফাইন্যান্সিয়াল, এবার তুমি ভাবছো যে একটা ঘর মানে এত কিছু। হ্যাঁ, এই জন্যই আমরা যখন অনেক আগে শিখতে ঢুকেছিলাম, অর্ধেক ছেলে মেয়ে পালিয়ে গেছিল, বুঝতেই পারছিল না। এবং তখন আমাদের গুরু যারা ছিলেন তাদের জিজ্ঞেস করেছিল একটা ঘর মানে এত কিছু মনে রাখবো কি করে। গুরু যারা ছিলেন তারাও তো চুপ করে দাঁড়িয়ে থাকতেন, তারা কি বলবেন। আমি হলে তো বলতাম যে শিখতে হবে, এগুলো মনে রাখতে পারবে না তো চলে যাও। তো 2nd হাউস মানে ভয়, 2nd হাউস মানে মানিটারি পজিশন, 3rd হাউস মানে হচ্ছে এনভায়রনমেন্ট মানে পরিবেশ। যার 3rd হাউসে খারাপ তার পরিবেশ সবসময় খারাপ। যার 4th হাউস খারাপ মানে মায়ের জায়গা খারাপ, 4th হাউস মানে বাস্তুর জায়গা খারাপ। 5th হাউস মানে ইন্টেলিজেন্সি, ভালো থাকলে ভালো ইন্টেলিজেন্ট, না হলে খারাপ থাকলে মোটা মাথা। 6th হাউস শত্রুর জায়গা, 7th হাউস প্রেম, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী এটসেট্রা। 8ম হাউস রোগ রাগী। এইভাবে 12টা ঘর আমাদের ক্যালকুলেশন করতে হয় জ্যোতিষী হিসেবে। তো আজকের কথাটা ছিল ওই জ্যোতিষী হিসেবে আমি কি করব, তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে এইটাকে প্লেস করবো যে এইটা তোমার শখে রয়েছে। তুমি এই ভালোগুলো ফেস করবে বা এই খারাপগুলো ফেস করবে, বা সবই তোমার ভালো আছে, কিছুই তোমার লাগবে না, আমার হেল্পও লাগবে না, বা অনেক কিছুই তোমার খারাপ আছে, তোমাকে এই হেল্পগুলো নিতে হবে। সে তুমি আমার থেকে নাও, চাই অন্য কারোর কাছ থেকে নাও। এটা গেল জ্যোতিষী হিসেবে আমি বললাম। এবার পাথর হিসেবে কি পাথর তুমি সিলেক্ট করবে সেটাও একটা ম্যাটার করে। তুমি খুব জিজ্ঞেস করলে আমি বললাম, কিন্তু আমি এটা বলবো না যে পাথর পড়লেই কিন্তু ভালো রেজাল্ট সবসময় পাওয়া যাবে, সেটা নাও হতে পারে। কারণ পাথর তো ভাগ্য নির্ধারণ করে না। একটা পাথর তুলে নিয়ে তুমি পড়লে আর তোমার ভাগ্য বদলে যাবে, হয় না। তোমাকে নিয়মে আসতে হবে, তোমাকেও বদলাতে হবে, এবং সেটা সিস্টেমেটিক্যালি। সেই যে সিস্টেমেটিক্যালি বদলানোটা কে করবে, তখন তান্ত্রিক হিসেবে তুমি যদি আমাকে হায়ার করো যে আমি এই জায়গা থেকে বেরোতে চাইছি, তখন তান্ত্রিক হিসেবে তোমায় আমি হেল্প করব, যে তোমায় সাপোর্ট করব, তোমায় রেগুলারের কোনো ডিটেলস সিস্টেম তোমায় দিয়ে দেবো, নিয়মাবলী বলে দেবো, কোন কালার তোমার দরকার, কোন কালার অ্যাভয়েড করবে, কি করবে না করবে সেগুলো তোমায় বলে দেবো। তাতে কি হবে, তাতে তুমি রেগুলার বেসিসে নিজের জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর যদি ফাঁকিবাজ হও, ধরো কোনোভাবে পরিচিত, তুমি সুযোগ নিচ্ছ, এইটা জানছো, ওটা জানছো, তো এরকম মানুষও থাকে। আমার কি, আমি ভালোটাই করি, তুমি ফাঁকিবাজি করলে তোমার ব্যাপার। তুমি যখন কোনো গুরু বা গাইডের থেকে তুমি মানে কারোকে তুমি গুরু বা গাইড মানতে গেলে তাকে দক্ষিণা দিয়েই মানতে হবে, বা তার ভিজিটটা দিয়েই মানতে হবে। তো যাই হোক, এটা গেল তান্ত্রিক হিসেবে আমি তোমাকে নিয়মে ফেলে দিলাম। আর স্পিরিচুয়াল কনসালটেন্সি তখন আমি কেন দিতে থাকবো, কারণ ওই আধ্যাত্মিকতাবাদের মাধ্যমে, মানে ওই যে তুমি কেন এই কাজটা করবে, কেন এই কাজটা করবে না, সেটা আধ্যাত্মিক গাইড হিসেবে, স্পিরিচুয়াল গাইড। আগে গুরু কথাটা লেখা হতো, তো আমি ক্যান্সেল করে গাইড কথাটা লিখি। আধ্যাত্মিক গাইড হিসেবে আমি তখন কি করব, তোমাকে বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেককে, আমার যা সব কাস্টমার রয়েছে প্রত্যেককে আমি একটা কনসালটেন্সি দিতেই থাকি। যখনই দরকার পড়ে, যখনই তারা আপসেট হয়ে পড়ে, ফোন করে, বা এই টাইমে ফোন করবে বলে, বা আমাকে বলে তুমি ফ্রি হয়ে ফোন করো,
তখন তারা অনেক দূরেও থাকে, কেউ কলকাতাতেও থাকে, তখন তাদের সাথে কথা বলি এবং তাতে ঘন্টার পর ঘন্টা তাদের স্পিরিচুয়াল কনসালটেন্সি দিতে হয়। মানে যে কেন এই জায়গাটা তাদের সাথে হচ্ছে, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে, একজন অফিস গোয়ার হিসেবে সবসময় সব কিছু তারা বুঝে উঠতে পারে না। তখন এই আধ্যাত্মিকতাবাদের মাধ্যমে, মানে স্পিরিচুয়াল কনসালটেন্সির মাধ্যমে তাদের যে বুঝিয়ে দেওয়ার কাজটা, সেটা আমার। তো স্পিরিচুয়াল গাইড কথাটাও মাঝে মধ্যে লেখা হয় ইউটিউবে, যখন দেওয়া হয় পুরোটা লেখার জায়গা থাকে না বলে, অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, স্পিরিচুয়াল গাইড সব একসাথে ধরে না বলে মাঝে মধ্যে কিছু বাদ চলে যায়। তো এই স্পিরিচুয়াল গাইড কথাটা এই জন্য লেখা হয় যে কনসালটেন্সিটা দরকার আছে। এবার আমার এমন কাস্টমারও আছে যারা হয়তো শুধুমাত্র কনসালটেন্সির জন্যই পে করে, এবং তখন ধরো স্পিরিচুয়াল কনসালটেন্সির জন্য তারা পে করলো, তারা বললো যে আমি এই জিনিসগুলো জানতে চাইছি, কোয়েশ্চেন লিখে পাঠালো, ওকে ডান। এবং তখন ওই সময়ের মধ্যে যখন তারা, আমি তার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমি নিজের মতো করে ছকটা বানিয়ে দেয়। এবার সে তো বলছে যে স্পিরিচুয়াল কনসালটেন্সিটাই তার চাই, কিন্তু যখন সে ইন্টারেস্টেড ফিল করে তখন সে ছক এবং গ্রহ নক্ষত্র নিয়ে জানতে চায়। তখন আমি ওই কনসালটেন্সি পেমেন্ট যেহেতু আমার চলে আসে, সেই জন্য আমি তখন কার্পণ্য করি না, তখন তাকে বুঝিয়ে দিই। তখন এরকম অনেকেই আছে যারা হয়তো জ্যোতিষ ম্যাটারটাই জানে না, গ্রহ নক্ষত্রের পজিশনটা বোঝে না, কিন্তু যখন তাদের লজিক্যালি বুঝিয়ে বুঝিয়ে দিতে থাকি তখন কিন্তু তারা ইন্টারেস্টেড ফিল করে এবং পরবর্তীকালে তারা আমার ফিক্সড কাস্টমার হয়ে যায়। একটু ছোট্ট করে বলে দিই, ধরো রবি এখানে মেষে, রবি মেষে এই যে এপ্রিল মে সময়টা, এই সময়টাই কিন্তু এই যে শুভ নববর্ষ শুরু হয়, তখন রবি মীন থেকে মেষে ঢোকে। তো যত বছর গেছে প্রত্যেকবারই শুভ নববর্ষ তখনই হয়েছে যখন রবি মেষে ঢুকেছে। তো রবির পজিশনগুলো, এবার তাহলে রবি কোথায়, রবি তো সূর্যকে ধরা হচ্ছে, তাহলে সোলার সিস্টেমের সূর্যকে ধরে এই ক্যালকুলেশন হয়েছে, জ্যোতিষের ক্যালকুলেশন হয়েছে। সত্যি মিথ্যে তোমরা নিজেরাই যাচাই করো, জ্যোতিষীরা যে বলছে 29শে মার্চ থেকে মে পর্যন্ত ক্রুশিয়াল টাইম। তো এই সময় গ্রহের যে পরিবর্তনগুলো, যেরকম বললাম বৃহস্পতি মুভ করছে, রাহু মুভ করছে, হ্যাঁ, তো সেইগুলোতে প্রবলেম হচ্ছে কি হচ্ছে না বলো, হচ্ছে তো। তাহলে সেগুলো ওখানকার গ্রহ নক্ষত্রের প্রভাবে এখানে আমরা রেজাল্ট পাই। ঠিক একইভাবে রাহু মঙ্গলের ক্ষেত্রে, শনি মঙ্গলের ক্ষেত্রে খুব খুব খারাপ রেজাল্ট পেতে হয়, মাঙ্গলিকের ক্ষেত্রে খারাপ রেজাল্ট পেতে হয়, কালসর্পের ক্ষেত্রে খারাপ রেজাল্ট পেতে হয়, এগুলোই ঘটে। এই জন্যই জ্যোতিষীর দরকার আছে, তন্ত্রের দরকার আছে, স্পিরিচুয়াল লোকেরও দরকার আছে। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।